পার্বত্য ৩ জেলায় প্রকাশ্যে চাঁদাবাজি করে আঞ্চলিক সংগঠনগুলো। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে প্রায়ই অশান্ত হয়ে ওঠে পাহাড়। অনেকে অপহরণ করা হয়েছে, অনেকে খুন করা হয়েছে শুধু চাঁদার জন্য। জলে থাকে কুমিরের সাথে যুদ্ধ করা সম্ভব না। শুধু পরিবহন না, যারা চাকরিজীবী থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে গণচাঁদা সংগ্রহ করা। শহীদ ১০৫ শিশুর পরিবারকে সহায়তা করল সমাজ কল্যাণ মন্ত্রণালয়। গণ অভ্যুত্থানে সংঘটিত সকল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি। সাবেক দুই মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার। ধরা পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী, মুখ্য সচিব ও এনবিআর-এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানও। পরিবহন সেক্টরের অঘোষিত সম্রাট ছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। শ্রমিকদের রাজনৈতিক কাজে ব্যবহার ও চাঁদাবাজির মাধ্যমে গড়েন বিপুল সম্পদ। কোটি কোটি টাকা, যার হিসাবটা খন্দকার হিসাব দিতে পারবে, যার হিসাবটা সালমান ভাই দিতে পারবে, যার হিসাব সব দিতে পারবে। এর বাইরে কারো ক্ষমতা নাই তার পক্ষে এই পক্ষে দেওয়া। ময়মনসিংহ শেরপুর নেত্রকোনায় কমছে ঢলের পানি, বাড়ছে জনদুর্ভোগ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। ফসলের জমিগুলো নষ্ট হয়ে গেছে, পাশাপাশি এই মৎস্যজীবী যারা আছে তারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে আর কি। পানি আজ ৩০ বছরের মধ্যে আমি এই পানি দেখি না। বাড়ি ঘরে পানি, শুকনো খাবারের খুবই সংকট, এদিকে কোনো ত্রাণই আসতেছে না। ঐতিহ্যবাহী শাঁখারী বাজারে জমে উঠেছে পূজার বিকিকিনি। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নিরাপত্তার আশ্বাস দিলেন আইজিপি। লেবাননের বৈরুতে বিমান হামলায় ১২ জনের প্রাণহানি। জবাবে ইসরায়েলের শিল্পনগরী হাইফায় রকেট ছুঁড়ল হিজবুল্লাহ। শুভেচ্ছা, দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। পার্বত্য ৩ জেলায় বছরে প্রকাশ্যে চাঁদাবাজি হয় প্রায় ৫৫০ কোটি টাকা। পরিবহন, দোকান, বাজার স্থাপনা থেকে এসব চাঁদা তোলে কয়েকটি আঞ্চলিক সংগঠন। এছাড়া অবৈধ অস্ত্রের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দ্বন্দ্বে জড়ায় তারা। এতে করে অস্থিতিশীল হয়ে ওঠে পাহাড়, আতঙ্ক, উদ্বেগ বাড়ে জনমনে। খাগড়াছড়ি থেকে ফিরে আহমেদ রেজা বিস্তারিত জানাচ্ছেন, ছবি তুলেছেন লুৎফর রহমান। খাগড়াছড়ি থেকে সাজেকের পথে টিম যমুনা। পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বড় কোনো গাড়ির দেখা মিলল না। স্থানীয় অধিবাসীদের চলাচলে ব্যাটারি চালিত রিকশার দেখা মিললেও লোক সংখ্যা খুবই কম। এই সড়কটিতে যে সমস্ত যান চলাচল হয় তার প্রত্যেকটিকেই বিশাল অঙ্কের টাকা চাঁদা দিতে হয় প্রতি বছর, এবং প্রত্যেকেই অনেকে টোকেন দেখিয়েছেন, জানিয়েছেন তাদের কথা, এবং অনেকে ভয়ে কথাও বলতে চাননি। কিন্তু এই যে বিশাল অঙ্কের টাকা বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলোকে দিতে হয়, তার মোট পরিমাণ কত? 1 বছর টোকেন, 1 বছর আবার কাটতে হবে। আচ্ছা, এটা গাড়ি চালাতে পারবো না। 21/12/2023 হইতে 21/12/2024 টাইম সেট হচ্ছে তো, গেলে গাড়ি আটকাবে, টাকা দাও, টোকেন কাটো। 1000 টাকা করে কাটা লাগে, এখন মনে আরো বাড়ছে। তবে বছরে 500 টাকা করে দিতে হয়। যদি আবার 1 মাস দেরি হয় আবার জরিমানাও খুঁজে। ইফিডি আছে, জেএসএস আছে, গণতান্ত্রিক আছে। আসলে আমরা না, আইসারা যারা আছে, ব্যবসায়িক যারা আছে, সবাই তাদেরকে আমরা চাঁদা দিয়ে চলতে হয়। এবার যাওয়া যাক খাগড়াছড়ি এলাকার স্বনির্ভর বাজারে। এখানেও চাঁদা দিতে হয় পাহাড়ি বাঙালি উভয়কেই, কিন্তু চাঁদা নিয়ে কথা বলতে রাজি নয় কেউই। এমনকি স্বনির্ভর বাজার থেকে পানছড়ি যেতেও চাঁদা দিতে হয় শত শত যানবাহনকে। শহর জুড়ে চাঁদার এই ঘটনা যেন স্বাভাবিক। অনেক বাঙালি ভাইকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে চাঁদার জন্য। অনেকে অপহরণ করা হয়েছে, অনেকে খুন করা হয়েছে শুধু চাঁদার জন্য। আসলে ভাই চাঁদার বিষয়টা বলতে পারবো না। জলে থাকে কুমিরের সাথে যুদ্ধ করা সম্ভব না। প্রত্যেকটা আপনার মাসিক টোকেন কাটতে হয়। যেমন আপনার ভিতর পার্টি আপনার গ্রুপসে আছে আপনার 4টা নাকি 5টা, তো সবগুলোর আপনার প্রতি বছরের চাঁদা টোকেন কাটতে হয়। বিষয়গুলো জানা আছে স্থানীয় প্রশাসনের, কিন্তু কথা বলতে নারাজ তারা।
চাঁদার বিষয়ে অকপট স্বীকারোক্তি দিলেন আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গ মারমা। সংগঠন পরিচালনার জন্যই নাকি তোলা হয় এই বিপুল অঙ্কের চাঁদা। একটা সংগঠনকে পরিচালনা করার জন্য তাকে কিছু ফান্ড সংগ্রহ করতে হয়। ফান্ডটা সেটা সংগঠনের মাধ্যমে হতে পারে, সদস্যদের মাধ্যমে হতে পারে, অথবা শুভাকাঙ্ক্ষী সমর্থকদের মাধ্যমে হতে পারে। আমরা ওইটা বাদে পরিবহন সেক্টর থেকে শুরু করে দোকানপাট সেদিক থেকে যেটা বলা দরকার যে আসলে সেখানে একটা গণচাঁদা সংগ্রহ করা হয় প্রত্যেকটা জায়গা থেকে। হ্যাঁ, শুধু পরিবহন না, যারা চাকরিজীবী থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে গণচাঁদা সংগ্রহ করা হয়। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। তাদের পেছনে আছে এই আঞ্চলিক সংগঠনের হাত। কোনো একটা কিছু হইলে তারা অস্ত্র নিয়ে আসে, আমাদের কাছে কোনো কিছু নেই, আমাদের কাছে মনোবল ছাড়া কোনো কিছু নেই, আর তাদের কাছে আপনার বিভিন্ন ধরনের অস্ত্র আছে। আপনি যদি দীর্ঘদিন অধিকারহীন থাকেন তাহলে আপনি কি করবেন? আপনার নিজের প্রয়োজনীয়তা আপনার সশস্ত্র হয়ে যাবেন। কারণ তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে কেন সূর্য সেনরা সশস্ত্র সংগ্রাম করেছিল? কারণ সেদিক থেকেই বলতে হচ্ছে যে মানুষ তখনই সশস্ত্র হয় মন থেকেই বা ইয়ে থেকেই, যখন সে নিপীড়ন নিষ্পেষণের দিকে থাকে। বিপুল চাঁদাবাজির বলি হচ্ছে পার্বত্য 3 জেলার প্রায় 18 লাখ মানুষ, যার প্রভাব পড়ছে স্থানীয় অধিবাসীদের দৈনন্দিন অর্থনীতিতে। আহমেদ রেজা, যমুনা নিউজ, খাগড়াছড়ি। আগস্ট হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবসের আয়োজনে ছাত্র জনতার আন্দোলনে শহীদ 105 শিশুর পরিবারকে সম্মাননা 50,000 টাকা করে অনুদান দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই সম্মাননা অনুদান তুলে দিয়ে উপদেষ্টা বলেছেন, 50 বছর ধরে যেই সমাজ আর রাজনীতি তৈরি করেছি তা এই প্রজন্ম বয়কট করেছে। প্রাণ দিয়ে তারা নতুন দেশ গঠন শুরু করেছে। বললেন, 53 বছর ধরে গণতন্ত্র নষ্ট হয়েছে, আর গত 15 বছরে গণতন্ত্রের কফিনের শেষ পেরেক মারা হয়েছে। এ সময় শহীদ পরিবারকে শহীদী স্বীকৃতির মানপত্র দেওয়া হয়। শহীদ পরিবারের সদস্যরা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। আমার ছেলে 4টার সময় নাকি শুনি যে গুল্লি গাইছে। আমরা রাত্রিরে লাশ খুঁজতে গেছি, যাইয়ে দেই সরারদিন হাসপাতালের বারান্দায় লাশ আর লাশ, আমাকে মর্গে ঢুকতে দেয় নাই। ও মিরপুর 10-এ গুলিবিদ্ধ হয়। শেষে আমি ওকে ফোন দিয়েছিলাম 4:48-এ, তো বলেছিলাম বাবা কারফিউ দিয়ে দিবে, তুমি বাসায় চলে আসো। এই ধরনের স্বৈরাচারী শাসনের জায়গা দিয়ে আমরা আস্তে 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 করে যেই জায়গাটায়, যে অন্যায় জায়গাটায় পৌঁছেছিলাম, এবার আমরা শক্ত হাতে একটা একটা করে ইট ভাঙবো। বিচারটা কিন্তু আমাদেরও চাওয়া, এবং সেই বিচার হতে হবে। নতুন করে বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে ময়মনসিংহ শেরপুরে, তবে দুর্ভোগ কমছে না। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের 19টি ইউনিয়নের 80টি গ্রামই জলমগ্ন, এবং এ সকল গ্রামের মধ্যে দর্শা ও নেতাই নদীর পানিতেই বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। বেশি জলমগ্ন বাড়িঘর, রাস্তাঘাট। পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান এবং হাসপাতালেও, আর দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে আশ্রয় নিয়েছেন। শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে, ভোগান্তি বাড়ছে। হঠাৎ করে যে পাহাড়ি ঢল আসলো বিগত 2 দিনের মধ্যে আর কি, আসলে আনফর্চুনেট। এটা আমরা আসলে কখনোই ভাবিও না এইভাবে একটা কিছু হয়ে যাবে। আমরা তো আসলে ওই নোয়াখালী ওই এলাকার শোকটা এখন কাটে উঠতে পারি নাই। আমরা সেই জমা বাড়িতে বাতলি এসে মুরলি এসে আমরা মুড়ি খেয়ে থাকতেছি, মানে আমরা গরান যাই আমি এই সময়টা আমরা নাই। সম্পূর্ণ জায়গাটা এটা ছিল ধান বোনা, ধান প্রায় হওয়া ভাব ছিল। এখন এই পানি, ধানের উপরে পানি প্রায় 6 ফুটের মতো উপরে পানি। শেরপুরে এখন পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারশী নদীর ভাঙা বাঁধ দিয়ে 3 দিন ধরেই শেরপুরে লোকালয়ে পানি ঢুকছে, এবং স্রোতের তোরে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই। উজানের পানি বিভিন্ন নদ নদী হয়ে ভাটির দিকে বইছে। জলমগ্ন 5 উপজেলার 1.5 লাখের বেশি মানুষ। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, বাড়িঘর ছেড়ে সেখানেই ঠাঁই নিয়েছেন অনেকেই, কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে নেত্রকোনায়। সোমেশ্বরী, কংস আর উদ্বাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দুর্গাপুর, কলমাকান্দা সহ 5 উপজেলার 1.5 শতাধিক গ্রাম জলমগ্ন, লক্ষাধিক মানুষ পানিবন্দী, আর পানির তোরে ভেসে গেছে ফসলের মাঠ, মাছের ঘের।
এ পর্যায়ে আমরা নেত্রকোনায় যাব। আমাদের সহকর্মী কামাল হোসাইন অপেক্ষা করছেন আমাদের জন্য। কামাল, নেত্রকোনায় যে বন্যা পরিস্থিতি তার তো আরো বেশি অবনতি হয়েছে, নতুন নতুন এলাকাও প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো যাচ্ছে কিনা জানাবেন। বৃষ্টি, নেত্রকোনার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। আসলে নিম্নাঞ্চলে পানি বাড়ছে, যদিও পাহাড়ি পানি, ঢলের পানি কমতে শুরু করেছে, কিন্তু নিম্নাঞ্চলগুলো তো প্লাবিত হওয়া শুরু হয়েছে। এই যে আমি যদি দেখানোর চেষ্টা করি যে ধানের ক্ষেত, সকালেও যে জমিটা শুকনো ছিল, এখন এই জমিতে কিন্তু 2 ফুট পানি। কিছু কিছু অঞ্চলে মানে 1 থেকে 1.5 ঘন্টার সময়ের মধ্যে 3 থেকে 4 হাত পানি বেড়ে গেছে। ফলে ফসল কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফিশারি মাছের ঘেরগুলো কিন্তু বেঁচে গেছে। আমি একজনের সাথে কথা বলবো, স্থানীয় আছেন, যে আপনার এই জমি আসলে এটি কতক্ষণ আগে শুকনো ছিল, ডুবেছে কখন? সকালে শুকনো ছিল, এখন সকাল থেকে অনেক পানি বাড়ছে, প্রায় 2 হাতের মতো পানি বাড়ছে। অনেক কষ্ট করে জমিগুলো আমরা বুনছি, 2 সপ্তাহ পরে কাটা পড়লো, এখন এগুলো পানি নষ্ট হয়ে গেছে। কিভাবে যে কি করবো বুঝতে পারতেছি না। এদিকে তো শুকনো আছে, এগুলো সবচেয়ে উঁচু জায়গা, এগুলোর মধ্যে পানি পড়তেছে। ওইদিকে আরো আমাদের জমি আছে, ওইগুলোর মধ্যে প্রায় শুনছিলেন যে কৃষকের স্বপ্ন বোনার যে ফসল তাদের বছরের খাবার এবং আর্থিক পরিবারের সমস্যা মেটাতো, সেই ফসল কিন্তু জলমগ্ন হয়ে নষ্ট হওয়ার পথে। ফলে কৃষকরা খুব হতাশায় পড়েছেন। আর ত্রাণের ব্যবস্থা হচ্ছে, জেলা প্রশাসন থেকে ত্রাণ দেওয়ার বিতরণের চেষ্টা করছেন, কিন্তু সেগুলো খুব প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আর কিছু মানুষ পানিবন্দী আছে, প্রায় 1.5 লক্ষাধিক পরিবার। এই পরিবারগুলোর কাছে প্রশাসন পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু যে চেষ্টা করছে সেই চেষ্টা হচ্ছে বাস্তবতার তুলনায় খুব অপ্রতুল। বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ কামাল। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। বেতন ভাতা প্রদানের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আর এ ব্যাপারে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সম্ভবত কোনো পদযাত্রা বা কোনো কর্মসূচি হচ্ছে। কদিন ধরে বেতন ভাতা বন্ধ, কি কি অভিযোগ করছেন তারা? বৃষ্টি, 2 বছর ধরে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে এবং তাদের যে চাকরি, যেটি আসলে স্থায়ীকরণ অর্থাৎ নিয়মিতকরণ, সেটি যে দাবি সেটিও আসলে আটকে আছে। বিশেষ করে নতুন যে ভিসি, তিনি নিয়োগের পর থেকেই মূলত বেতন ভাতা বন্ধ রয়েছে এবং সেই দাবিতেই আসলে, অর্থাৎ এই বেতন ভাতার দাবিতেই মূলত আজকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামনের যে সড়ক, অর্থাৎ ব্যস্ততম চৌহাট্টা সড়ক, সেই সড়কটি প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে তারা অবরোধ করে রেখেছিলেন এবং এতে করে পুরো সিলেট জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এবং এরপরে আমরা দেখেছি যে প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের এই অবস্থান কর্মসূচিতে আসেন এবং এই মুহূর্তে তারা আসলে প্রশাসনের আশ্বাসে জেলা প্রশাসক কার্যালয়ে তারা একটি পদযাত্রা নিয়ে যাচ্ছেন এবং সেখানে তারা তাদের যে দাবি দেওয়া সেগুলো জানাবেন। এবং এখানে যারা আন্দোলনকারী আছেন তারা একটা কথা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে যেই ভিসি আসলে বেতন ভাতা বন্ধ করে রেখেছেন, তিনি মূলত গত 2 বছর এইসব যে কর্মকর্তা কর্মচারী তাদের আসলে স্বাক্ষরেই তারা বেতন নিয়েছিলেন, কিন্তু যেই কর্মকর্তা কর্মচারীর স্বাক্ষরে তিনি বেতন নিয়েছেন তাদেরই বেতন ভাতা সেগুলো 2 বছর ধরে বন্ধ রয়েছে। ফলে তারা তাদের পরিবার পরিজন নিয়ে তীব্র কষ্টে আছেন, অনাহারের ধারে আছেন, সেই অভিযোগগুলো তারা করছেন এবং সেই দাবিতে তারা মূলত এই ব্যস্ততম যে সড়ক, এই ব্যস্ততম সময়ে তারা আসলে অবরোধ করে রাখতে বাধ্য হয়েছিলেন এবং তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা আসলে এইভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। তবে আমরা দেখেছি যে সেখানে পুলিশের যারা সদস্যরা তারা এখানে এসেছেন এবং তাদের সাথে কথাবার্তার পর তারা মূলত অবস্থান কর্মসূচির যে তাদের কর্মসূচি ছিলেন সেখান থেকে সরে গিয়ে তারা এখন পদযাত্রা কর্মসূচি পালন করছেন এবং এই মুহূর্তে এই পদযাত্রাটা সিলেটের জিন্দাবাজার এলাকায় আছে এবং তারা এখান থেকে জেলা প্রশাসক কার্যালয়ে যাবেন, সেখানে গিয়ে তারা তাদের যে দাবি দেওয়া সেটি হয়তো পেশ করবেন। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন নাবিল।
আমরা একটু ঢাকায় ফিরতে চাই। আপনারা যেমনটি অবগত, গতকাল গ্রেফতার হয়েছেন সাবেক দুই মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক প্রধানমন্ত্রী মুখ্য সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। আজ তাদের আদালতে তোলা হবে সিএমএম আদালত প্রাঙ্গণে। আমাদের সহকর্মী নূর নবী সরকার এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, আমাদেরকে তিনি বিস্তারিত জানাতে পারবেন। নূর নবী, যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল, তিনজনকেই কি আদালতে নেওয়া হয়েছে কিনা এবং তাদের মামলার বিষয়ে কি কি তথ্য আছে একটু বিস্তারিত করে জানাবেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একজন নারায়ণ চন্দ্রের কথা বলছেন, তাকে অবৈধ অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং যে সীমান্ত থেকে তাকে ধরা হয়েছে সেই সীমান্তে যে জেলা রয়েছে সেই জেলা কোর্টে তাকে নেওয়া হবে। আর এছাড়াও রাজধানীতেই তিনজন গ্রেপ্তার হচ্ছেন, সাবেক স্বরাষ্ট্র সচিব, সাবেক মুখ্য সচিব এবং সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনজনকেই আসলে পৃথক মামলায় আদালতে আনা হবে। এখনো পর্যন্ত ডিবি অফিস থেকে এই তিনজনের বিষয়ে ফরওয়ার্ডিং যে কোর্টের যে সংশ্লিষ্ট পুলিশের শাখা রয়েছে সেখানে পর্যন্ত আসেনি। আসলে তারপরে হয়তো বোঝা যাবে যে কোন আদালতে, সিএমএম আদালতে বিচারক ঠিক করা আছে, তাদের কাছে নিয়ে যাওয়া হবে। আমরা জানতে পেরেছি তাদের রিমান্ড চাওয়া হবে। স্বাভাবিকভাবেই এই কয়েকদিনে যতগুলো গ্রেপ্তার হয়েছেন আগের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমলা, রাজনীতিক, প্রত্যেককেই রিমান্ড দেওয়া হয়েছে এবং রিমান্ড একাধিক দফাতেই রিমান্ড দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তার আইনজীবীরাও বলছেন যে রিমান্ড দেওয়া হতে পারে, তারা রিমান্ড বাতিল চাইবেন, জামিন চাইবেন। এখন আদালতের শুনানি অন্তে আসলে বোঝা যাবে যে কী হবে। 3টার পরে তাদেরকে কোর্টে তোলা হতে পারে, এরকম আমরা ধারণা করছি। বৃষ্টি, তখন আপনার মাধ্যমে দর্শকদের বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ নূর নবী। 16 বছরে পরিবহন সেক্টরে একচ্ছত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি আর শ্রমিকদের যাচ্ছে তাইভাবে রাজনৈতিক ব্যবহার করেছিলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা শ্রমিক ফেডারেশনের নামে গত 16 বছরে শুধু চাঁদাবাজি করেছেন 18,000 কোটি টাকার বেশি। সড়ক পরিবহন আইন কড়াকড়ি করতেও পদে পদে বাধা হয়ে দাঁড়ান এই শাহজাহান খান। আরও জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। 2018 সালে বিমানবন্দর সড়কে বাস চাপায় 2 কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিতর্কিত মন্তব্য করে সমালোচিত শাহজাহান খান। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নামে রাস্তায় নিরাপদ সড়কের দাবিতে চলে আন্দোলন। ভারতের মহারাষ্ট্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 33 জন মারা গেল। এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে কথা বলে? সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনিরের প্রাণ যাওয়ার পরও শাহজাহান খান বলেছিলেন, অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেয়া দরকার, কারণ তারা সিগন্যাল চেনে, গরু ছাগল চেনে, মানুষ চেনে, সুতরাং তাদের লাইসেন্স দেয়া যায়। পদত্যাগ করলেই কি এই এই সমস্যার সমাধান হবে? গেল সরকার সড়ক আইন প্রণয়ন করলেও শাহজাহান খানের চাপে আইনের ধারা শিথিল করা হয়। তার ইশারাতেই কথায় কথায় যান চলাচল বন্ধ রেখে মানুষকে ভোগান্তিতে ফেলে দাবি আদায় করা হতো। বাস ভাড়া নির্ধারণেও ব্যাপক প্রভাব ছিল শাহজাহান খানের। সরকার নির্ধারিত ভাড়া না মানলেও পরিবহন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত না। গত 16 বছরে পরিবহন খাতের নিয়ন্ত্রকের ভূমিকায় শাহজাহান খান ছাড়াও ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। ওই সময় ফেডারেশনের অন্তর্ভুক্ত 249টি শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হতো। পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে 18,000 কোটি টাকা করেছে তারা। গেল 4 বছরে বাণিজ্যিক যানবাহন থেকে 6,000 কোটি টাকার বেশি চাঁদাবাজিকে আবার বৈধতা দেয়া হয় সড়ক পরিবহন সংগঠন পরিচালনার ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে। কোনো সংগঠনে 1.5 কোটি, কোনো সময় 1 কোটি 14 লাখ, কোনো কোটি 114 কোটি টাকা, কোটি কোটি টাকা, যার হিসাবটা খন্দকার হিসাব দিতে পারবে, যার হিসাবটা শাহজাহান ভাই দিতে পারবে, যার হিসাব সব দিতে পারবে। এর বাইরে কারো ক্ষমতা নাই তার পক্ষে এই পক্ষে দেওয়া। সিএনজি তো 17 কোটি টাকা ব্যবসা হয়েছে, আমরা তো কোনোদিন 1 টাকাও চোখে দেখি নাই। সব নিয়ে গেছে, কাগজ বস্তা ভরে, কম্পিউটারটা নিয়ে গেছে। সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে কখনো পূর্ব ঘোষণা ছাড়াই, আবার কখনো নানান অজুহাতে ধর্মঘটের ডাক দিয়ে গণপরিবহন চলাচল বন্ধের নেপথ্যে ছিলেন শাহজাহান খান। শাহজাহান ভাই এবং ওসমান ভাই সারা দেশে পরিবহন শ্রমিকদেরকে বিপদে ফেলেছে। বেগম খালেদা জিয়া অবরুদ্ধ অবস্থায় আছে, তার বাড়ি ঘেরাও করার জন্য কর্মসূচি দিচ্ছে। কাদেরকে নিয়ে? এই পেশাজীবী শ্রমজীবী এই পরিষদের ব্যানারে পরিবহন শ্রমিকদেরকে তারা সেখানে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন টার্মিনালে তারা অর্গানাইজ করতেছে।
পরিবহন শ্রমিকদেরকে একটা জনগণের মুখোমুখি দাঁড় করে দিচ্ছে, পরিবহন শ্রমিকদেরকে রাজনৈতিক দলের মুখোমুখি দাঁড় করে দিতেছে, অথচ কোনো পরিবহন শ্রমিক এমন কোনো আঞ্চলিক কমিটি, কোনো বেসিক নেতাকর্মীর সঙ্গে সম্পৃক্ত না। বিভিন্ন সময় চালক আর শ্রমিকদের স্বার্থের কথা বললেও ৭০ লাখ শ্রমিকের ফেডারেশনকে কুক্ষিগত করেছিলেন শাহজাহান খান। শুধু বললে তো হবে না যে আমি শুধু একতরফা শ্রমিকদের কাজ করি, আমি তো ওর ভিতরে অনেক আকাম করি। তো সেটা যদি শ্রমিকদের মধ্যে ঢুকায়, যে উনি বললো যে আমরা বিভিন্ন দোষী যেটা আমরা নিজেরাও জানি না কিংবা বুঝি না। ৫ আগস্ট সরকার পতনের পর পালিয়েছিলেন শাহজাহান খান। ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় এখন সে রিমান্ডে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। নতুন ব্যয় তৈরি হবে চট্টগ্রামের কালুরঘাটের নতুন রেল ও সড়ক সেতু। যাচাই বাছাই শেষে এটি নির্মাণে আগের খরচই বহাল রেখেছে পরিকল্পনা কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় একনেক সভায় এই প্রকল্পটি উপস্থাপন করা হয়েছে, যার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিকল্পনা কমিশন জানিয়েছে 2018 আগস্টে অনুষ্ঠিত একনেক সভায় কালুরঘাট রেল সেতু প্রকল্পটি উপস্থাপন করা হয়, কিন্তু তখন তা অনুমোদন না দিয়ে সড়ক ও রেল সেতুর জন্য আলাদা নকশা করার নির্দেশ দেওয়া হয়। পরে গেল বছরে এর সম্ভাব্যতা যাচাইয়ের পর খরচ ধরা হয় 11,500 কোটি টাকা, যা আগের প্রস্তাবের চেয়ে 10,402 কোটি টাকা বেশি। এর বাইরে মাতারবাড়ি বন্দর উন্নয়ন, এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেন, সিটি কর্পোরেশন এবং পৌরসভা জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হবে একনেকে। জুলাই বিপ্লবে ইলেকট্রনিক মিডিয়া কোনো কিছুই প্রচার করেনি বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি বলেছেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কি ভূমিকা ছিল তা নিয়ে নিবিড়ভাবে আলোচনা করতে হবে। সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে না সেসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে তথ্য উপদেষ্টা জানিয়েছেন। আর এ বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বললেন, ওয়েস বোর্ড সহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। সকল পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা বলতেছি, কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন। আমরা তো 90-এর গণঅভ্যুত্থানে সেই রেজিস্ট্যান্স দেখেছিলাম সাংবাদিকদের মধ্য থেকে, কিন্তু এই অভ্যুত্থানে কিন্তু সেই রেজিস্ট্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি। বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনো কমপ্লিট হয়নি। তো সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার থাকায় ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের ১৭তম ব্যাচের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার। 2019 সালের 6 অক্টোবর রাতে শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষে তাকে ডেকে নিয়ে যায় শাখা ছাত্রলীগ নেতারা। সেখানে রাতভর নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তাকে। রাত 3টার দিকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরারের মরদেহ হলের নিচ তলায় রেখে যায় ছাত্রলীগ নেতারা, আর সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 2019 সালে 5 অক্টোবর ভারতের সাথে পানি ও গ্যাস চুক্তির বিষয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন আবরার। এই স্ট্যাটাসটি দেওয়ার সময় তিনি কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে ছিলেন, আর 6 অক্টোবর বিকেলে তিনি হলে ফেরেন। সেই রাতেই আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। আবরার হত্যা মামলায় 2021 সালের 8 ডিসেম্বর 20 জনকে মৃত্যুদণ্ড আর 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে এখনও সেই মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় হতাশা প্রকাশ করেন স্বজনরা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। এই মামলাটির আপিল শুনানির অগ্রগতি বিষয়ে আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা তিনি জানিয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত 19টি আপিল দায়ের হয়েছে, যদিও আপিলের পেপার বুক এখনও প্রস্তুত হয়নি। আর চাঞ্চল্যকর মামলা অগ্রাধিকারের ভিত্তিতে পেপার বুক হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় 19 জনকে আসামি করে 7 অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ।
2 মাসেও অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কারের কাজ শুরু করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এমন অভিযোগ করে তিনি বললেন, হাসিনা আবারও দেশে ফেরার চক্রান্ত করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেছেন, সন্ত্রাসী দলকে রাজনীতি করতে দিলে দেশ আরও 20 বছর পিছিয়ে যাবে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী গণহত্যাকারীদের ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন। বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন 111-এর মতো আরেকটি চক্রের ষড়যন্ত্রের শিকার না হয়, আর সেজন্য যুক্তির সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। আর নির্বাচিত জনপ্রতিনিধিরাই ঠিক করবে সংবিধান পরিবর্তন হবে কিনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, কারণ আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয় নাই। সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে যাবে। 111-এ মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেখেছি, আবার যেন আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হয়। সারা দেশে বড় মাদক ব্যবসায়ী 1156 জন এবং 83 জন মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ীর নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এবং অবৈধ মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। সকালে মাদক অপরাধ দমনের সমসাময়িক কার্যক্রম নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি বলেছেন, সারা দেশে 981টি মাদক মামলায় নতুন করে অভিযানে 89 জন তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে। আর সারা দেশে 177টি প্রতিষ্ঠানের অনুকূলে বারের সংখ্যা 237টি, দেশি মদের লাইসেন্স রয়েছে 216টি। এছাড়া ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস 6টি, ব্রিউয়ারি উৎপাদনকারী প্রতিষ্ঠান 1টি, ঢাকা চট্টগ্রাম ইপিজেডে 2টি শপ রয়েছে বলেও জানানো হয় এই ব্রিফিংয়ে। তাদেরকেও ছাড়বো না, আর বড় ব্যাপার কথাই না, মাদকের সাথে যে কম্প্রোমাইজ করবে তার বিরুদ্ধে আমরা 0 টলারেন্স, তাকে আমরা ছাড় দেবো না, তাকে আমরা আইনের আওতায় আনবো। যদি লাগে ডিপার্টমেন্টাল প্রসিডিং, যদি বড় কাজ করে একদম ফৌজদারি মামলা দিয়ে হাজতে পারি। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সপ্তাহখানেক ধরেই ক্যাম্পাসে আন্দোলন করে চলেছে শিক্ষার্থীরা। আজও উপাচার্য নিয়োগের এই এক দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে গোটা ক্যাম্পাস অচল হয়ে পড়ে। আর এ সময় অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথাও জানান দেন শিক্ষার্থীরা। আমরা অবশ্যই চাইবো আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্রেড 1 প্রফেসর আছেন তাদের মধ্য থেকে সিনিয়র শিক্ষক কে একজন যাতে আমাদের বিসি হয় সেটা। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যদি উপাচার্য নিয়োগ হয় তিনি আমাদেরকে যথেষ্ট বুঝতে পারবেন, আমাদেরকে উনি পড়িয়েছেন, আমাদের মনের চাহিদা উনি বুঝতে পারবেন। কোটা আন্দোলনের সময় নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে বিক্ষোভ করছে শিক্ষার্থী এবং স্বজনরা। আর এই বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। দেখে আসতে চাই কি অবস্থা চলছে সেখানে। আমাদেরকে একটু জানাবেন মাজহার, যেহেতু তাপসী তাবাসসুম উর্মি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধেও স্ট্যাটাস দিয়েছিলেন এবং তাকে এরই মধ্যে ওএসডিও করা হয়েছে, রংপুরে যারা এই সকল বিষয় নিয়ে বিক্ষোভ করছেন তারা কি বলছেন একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, আসলে একেবারে প্রতিবাদের ভাষাটি একেবারে স্পষ্ট। তারা যেটি বলবার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে তারা এখানে ক্ষুব্ধ আছেন এবং এই যে উর্মি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যের কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার এবং স্থায়ীভাবে বহিষ্কার করার পাশাপাশি তাকে গ্রেপ্তার করারও দাবি তুলেছেন। আপনি দেখবেন যে তারা এই মধ্যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানের ভাষাটা হচ্ছে যে উর্মিকে এরই মধ্যে বহিষ্কার করতে হবে এবং আবু সাইদকে এই যে কটূক্তি করা হয়েছে সেটাই আন্দোলনকেই কটূক্তি করা হয়েছে এবং আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কিভাবে একজন প্রজাতন্ত্রের একজন কর্মচারী এই ধরনের কথা বলতে পারেন সেটি আসলে তারা খুবই ক্ষুব্ধতার সাথে বলছেন এবং এখানে যোগ দিয়েছেন যে আবু সাইদের যে ভাই, 2 ভাইও যোগ দিয়েছেন। আমি একটু এক ভাইয়ের কাছে শুনতে চাই যে আসলে এই ঘটনাটাকে আপনারা কিভাবে বলছেন। আসলে আবু সাইদের যে আত্মত্যাগ সারা দেশবাসী দেখেছে।
আবু সাইদের আত্মত্যাগ সারা দেশবাসী দেখেছে, কিন্তু আবু সাইদ রে একজন সরকারি কর্মকর্তা আবু সাইদ রে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। আমরা এটার কঠোর বিচার চাই। আমরা ওই সরকারি কর্মকর্তার বহিষ্কার এবং আইনের আওতায় আমরা তারা দেখতে চাই। সাইদের ভাই এই যে আন্দোলন, এই আন্দোলন সংগ্রামেও যোগ দিয়েছেন। যোগ দিয়ে তাদের একটাই দাবি যে অবিলম্বে উর্মিকে স্থায়ীভাবে বহিষ্কার, এবং তারা যেটি বলছেন যে 24 ঘন্টার মধ্যে যদি উর্মিকে গ্রেপ্তার করা না হয় তাহলে এই রংপুর ব্লকেট সহ বড় ধরনের কর্মসূচিতে যাবে। বৃষ্টি শুনছিলাম, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ মাঝার। দুদিন পরেই বাজবে ঢাক, শোনা যাবে শঙ্খের সুর, উলুধ্বনি, আর চলবে দেবী মহামায়ার আরাধনা। পুরান ঢাকার শাঁখারীবাজারও সেই ছন্দেই সেজে উঠেছে। শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা শাঁখারীবাজারের অলিতে গলিতে এখন পূজা উদযাপনের ব্যস্ততা। ব্যবসায়ীদের আশা সকল শঙ্কা কাটিয়ে সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সব ধর্মের উৎসব হবে সর্বজনীন। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। আমার দাদু করেছে, আমার বাবা করেছে, এখন আমি করছি, আমার ছেলে করছে, এইভাবেই আমাদের যাচ্ছে, কারণ আমরা এইটার সাথেই জড়িত, এটার সাথে। রঞ্জিত সুরের বয়স 70, পেশায় শাখাপলা ব্যবসায়ী। বাপদাদার 100 বছরের পুরনো এই ব্যবসাকে ভালোবেসে চালিয়ে যাচ্ছেন। পূজা যখন দোরগোড়ায় তখন শাখাপলার বেচাকেনা হয়ে ওঠে জমজমান। শাঁখারীবাজারে যারা বহু বছর এই ব্যবসা করছেন তারা মনে করেন এবার বেচাকেনায় খানিকটা ভাটা পড়েছে। এরা বানায় এক এক রকম ডিজাইনের, এটার এই পছন্দ একটু আর কি ভালোই হয় দোকানদারি। সঙ্গে সবার মাঝে ভয় কাজ করছে, দেখা গেল এই কি হবে না হবে, তো এবার দেখা যাক না, আরো বাকি আছে, 2 দিন 3 দিন বাকি আছে। পূজায় বিবাহিত নারীর আনন্দকে পূর্ণতা দেয় নতুন শাখাপলার ছোঁয়া। পুজোতে নতুন শাখা পরে ঘুরতে আসলে সবারই ভালো, নতুন একটা আমেজ এই হিসেবেই আর কি পরা। সবাই হচ্ছে জামা কাপড়ের পাশাপাশি নতুন শাখাও কিনতে আসে। আমার কাছে এটা একটা ইমোশন। আমার কাছে মনে হয় যে নতুন কাপড়ের পাশাপাশি নতুন একজোড়া শাখা, একজোড়া পলা থাকলে পরে পরিপূর্ণতা আসে। পুরান ঢাকা শাঁখারীবাজারের নিত্য জীবনযাপন দুর্গাপূজার আগমনে একটু বেশি জমজমাট হয়ে ওঠে। ঐতিহ্যকে জড়িয়ে থাকা শাঁখারীবাজারের অলিগলিতে এখন ব্যস্ততা পূজা উদযাপনের। তবে আনন্দের রঙে সাদাকালো শঙ্কাও বিরাজ করে থেকে থেকে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে এত আনন্দ কারো মনে কাজ করবে না। পূজা বছরে একবার আসে, সবাই না চাইলে অনেক কিছু করতে হয়। বার গেছে পার্সঙ্গ আমাকে ভালো রাখুক, বা অন্যান্য বারের তুলনায় আসনেরও সেরকম হচ্ছে না। মানুষ আশায় বাঁচে, তাই সব ধর্মের মানুষের মনে দৃঢ় রঙে ঢাকা পড়বে সব আশঙ্কা আর উদ্বেগের বোঝাগুলো। আল্লাহ আমাদের একইভাবে সৃষ্টি করেছে, সেই অনুসারে উৎসবটা আসলে আমরা সবাই একসাথেই পালন করি। ধর্ম যার উৎসব সবার, এটা সবাই জানে। সেই হিসেবে আমিও আনন্দ করি। আমার স্টুডেন্ট আছে, ওদের বাসা যাই, ওরা আমাদের অনেক কিছু খাবার দেয়, আমরা খুব মজা করি, ওগুলা খাই। আমাদের যে শান্তি ফিরে আসে, আমাদের মধ্যে যাতে মানে অসাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসে। অতীতে যেভাবে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই বাংলার নাগরিক। বরাবরের মতো সব ধর্মের উৎসবের উদযাপন হবে সর্বজনীন আর রঙিন, যেখানে প্রতিচ্ছবি পাওয়া যাবে এক অসাম্প্রদায়িক আবহের। প্রত্যাশাটা সবার। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে কোনো অপতৎপরতার সুযোগ নেই। কেউ কোনো বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা তিনি বলেছেন। আইজিপি বললেন, সব পূজা মণ্ডপেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, টহল বাড়ানো হয়েছে। আগামীকাল থেকে সকল পূজা মণ্ডপে বিজিবি মোতায়েন করা হবে। বললেন, কোনো প্রকারে মিথ্যা প্রচারণা বা গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সব ধরনের সহযোগিতার জন্য জাতীয় জরুরি পরিষেবা নম্বর 999 চালু আছে বলেও পুলিশের আইজি জানিয়েছেন। প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছে, নিরাপত্তা ব্যবস্থার জন্য অন্যান্য যে সিকিউরিটি এলিমেন্ট স্কেলিটন আকারে মোতায়েন হয়েছে। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলিতে ইতিমধ্যে আনসার, পিডিপি মোতায়েন হয়েছে। যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয় এমন মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, সৃষ্টি লগ্ন থেকে রাজুকের জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই। সকালে রাজুক ভবনে বিশ্ব বসতি দিবসের আলোচনায় জলবায়ু উপদেষ্টা বলেছেন, তরুণ আর নগর বিশেষজ্ঞদের পরামর্শে সুস্থ সুন্দর নগর গড়ে তুলতে হবে। উপদেষ্টা বলেছেন, বসতি মানে শুধু বাসাবাড়ি নয়, বাসযোগ্য অবস্থানকেও বোঝায়। আর আলোচনায় অংশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, রাজুক সহ নগর সংস্থার সংস্কার প্রয়োজন। ঢাকায় গরিবের আবাসনের ব্যবস্থা নেই, আর সেটা গড়ে তোলাই সরকারের মূল চ্যালেঞ্জ বলে উপদেষ্টা জানান। আর এ সময় তিনি সমস্ত কোটা বাদ দিয়ে নগরবাসীর জন্য জমি বরাদ্দ দেওয়ার প্রস্তাব দেন। মনে করা হচ্ছে যে মেগা প্রজেক্টগুলো হইলেই হবে, সবুজের আর দরকার নেই, মানুষকে আর খেলতে হবে না, মানুষকে আর নিঃশ্বাস নিতে হবে না। এইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি। ঢাকা শহর কিন্তু নোংরা হয়ে আছে। ঢাকা শহরে কিন্তু নিঃশ্বাস নেওয়ার গাছ নাই। ঢাকা শহর শুধু কংক্রিটের শহর হয়ে গেছে। এখানে গরিবের আবাসনের ব্যবস্থাটা নাই। আমরা পারবো কি না? আমরা এই মুহূর্তে একটু সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে যাচ্ছি। পর্যটন মন্ত্রণালয়ের যারা আছেন, বিমান, সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম, তাদের সাথে কথা বলে একটা ঐক্যমতের সিদ্ধান্ত আপনাদেরকে দিতে চাই। এটা সত্য যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্তকরণের কাজটা শুরু হবে, কিন্তু পর্যটনের ব্যাপারে আমরা কি করব, সকল স্টেক হোল্ডারদের সাথে কথা না বলে আমরা কোনো সিদ্ধান্ত আপনাদেরকে এখন দিতে পারছি না। স্টেক হোল্ডারের সাথে কথা বলে আমরা অবশ্যই আপনাদেরকে সিদ্ধান্ত দেব। এটা তো আমার চাওয়া না চাওয়ার বিষয় না। দেশে যখন একটা আইন আছে, তখন হয় আপনাকে আইনটা মানতে হবে, নতুবা আপনাকে আইনটা বাতিল করতে হবে। আর এই আইনগুলো সকলের সাথে কথা বলেই ঠিক করা হয়েছে। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা বাঁচুক, এটা আমাদের জন্য বাঁচুক, পরবর্তী প্রজন্মের জন্য বাঁচুক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা সকলেই দেখুক, কিন্তু একই লোক 5 বার না যাক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা একটা কোলাহল মুক্ত দ্বীপ হোক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপে অলিভ রিডল টার্টল, যেটা গ্লোবালি এন্ডেঞ্জার্ড, সেটা অনেক পরিমাণে হোক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটাতে যারাই যান না কেন, ওখান থেকে ফিরে এসেও কিন্তু অনেকে নালিশ করে যে কেন গেলাম, ভালো লাগলো না, পর্যটনের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা নেই। ওখানে কোনো এত হাজার পর্যটক যায়। আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই, 2,20,000 পর্যটক সেন্ট মার্টিনে গত মৌসুমে ভ্রমণ করেছে। ওইখানে কিন্তু কোনো হাসপাতাল নাই, কোনো মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম নাই। তো আপনি যদি পর্যটন করতে চান, তাহলে আপনাকে এই জিনিসগুলো ভাবতে হবে। একই সাথে আপনাকে দ্বীপটাও রক্ষা করতে হবে। আমি চাই দ্বীপটাও রক্ষা হোক, পর্যটনটাকেও আমরা একটা কাঠামোর ভিতরে নিয়ে আসতে পারি। তার মানে যিনি যাবেন, আপনারা ওই জিনিসটা কি লুক আফটার করবেন কিনা, যে উনি এর আগে গিয়েছে, সুতরাং এবার ওনাকে এখন দেখেন, সবকটা প্রস্তাবনারই কিছু প্র্যাকটিক্যাল সাইড আছে। আপনাকে একটা উদাহরণ দেই, আমরা বিভিন্ন ভিসা সেন্টারে আবেদন করি না, ইউরোপিয়ান ভিসা, এই ভিসা, সেই ভিসা। আবেদন করার পরে আপনাকে একটা ডেট নিতে হয়। যখন ডেট নিবেন, আপনি ডেট গেলে জানুয়ারিতে আবেদন করলে বলে মে মাসে আসো। এটা বাংলাদেশের রেজিস্ট্রেশনের অনেক ধরনের ফ্যাসাদ আছে। রেজিস্ট্রেশন আবার আমরাই নিয়ন্ত্রণ করি, তো কাজে সেখানেও আবার নিয়ম অনিয়মের খেলা চলে আসতে পারে। আমরা সহজ রাস্তা ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক চিন্তা। এখন দেখি ওনারা কি বলেন। একটা বিষয় হলো যে এই বিভিন্ন সময়ে তো ধরেন একটা সিদ্ধান্ত হয়েছে, একাধিক সিদ্ধান্ত হয়েছে। এখন আপনারা গ্রুপ বির ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা। শারজাতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায় এবং শারজার উইকেট স্লো হওয়ায় 4 স্পিনার নিয়ে মাঠে নামার কথা রয়েছে তাদের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 21 রানের জয় পেয়ে ফুরফুরে মেজাজে আছে ইংল্যান্ড, আর এই ম্যাচেও জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে দল। অপরদিকে উইন্ডিজকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে আসরে উড়ন্ত সূচনা সাউথ আফ্রিকার।
ইসরায়েলি বাহিনীর হামলায় আরও একটি ভয়াবহ রাত দেখল লেবাননের রাজধানী বৈরুত। দেশটিতে তেল আবিবের অভিযান জোরদারের পর সবচেয়ে বড় হামলায় কমপক্ষে 12 জনের প্রাণ গেছে আর 20 জনের বেশি আহত হয়েছে। রোববার রাত 11টার পর ভয়াবহ তাণ্ডব শুরু হয় এবং বিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ শুরু হয়। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে বিভিন্ন এলাকা। এর আগে নতুন করে কয়েকটি এলাকায় উচ্ছেদের নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর ঘাঁটি এবং অস্ত্রাগার লক্ষ্য করে হামলার দাবি তেল আবিবের। বৈরুতের দক্ষিণের দাহিয়ে, কামাতি ও কায়ফন শহরে ব্যাপক হামলা চালানো হয়। দাহিয়ে অঞ্চলে হিজবুল্লাহর অস্ত্রাগার দাবি করে একটি হাসপাতাল ধ্বংস করা হয়েছে। এই ছিল দুপুরে বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ।